বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই তাৎক্ষণিক জনসভায় সম্মানিত এলাকাবাসী, উপস্থিত মা বোনেরা, প্রিয় ভাইরা, আমার দলীয় নেতৃবৃন্দ এবং কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ভালো আছেন? আজকে কি দিনটাকে? পয়লা বৈশাখ। আমি প্রথমেই সবাইকে আমার তরফ থেকে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাঁ, শুভ নববর্ষ, শুভ বাংলা নববর্ষ। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে আমরা যেই জায়গাটায় এখন জনসভা করছি, এই মাত্র অল্প একটু এখান থেকে তাকালেই দেখা যায় এখানে একজন মানুষ শুয়ে আছেন। কে? মরহুম আব্দুল হামিদ খান ভাসানী। এখানে যখন এই বোনেরা, আপনাদের একটু চুপ করে বসতে হবে, এত ঝগড়া করলে হবে না তো, চুপ করে বসতে হবে, শান্ত হয়ে বসতে হবে। হ্যাঁ, একটু কষ্ট করে বসেন। এই মানুষটা সারা জীবন কিন্তু এই দেশের খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক, তাদের জন্য কিন্তু রাজনীতি করে গিয়েছে, তাদের কথা বলে গিয়েছে। আমি আগে কখনো এখানে আসিনি, আজকেই প্রথম এসছি আমি। এবং আমি যখন তার মাজারটা জিয়ারত করলাম, দেখলাম যে পাশে, আপনারা তো নিশ্চয়ই গেছেন, জিয়ারত করতে গেছেন না, তার মাজারের পাশে ছোট্ট একটা কুঁড়ে ঘর। এবং ওখানে যারা দায়িত্বে আছেন তারা আমাকে বললেন যে এই ঘরটাতে উনি থাকতেন, ছোট্ট একটা ঘরে থাকতেন। একটা মানুষ যে সারাটা জীবন এই দেশের খেটে খাওয়া মানুষ, কৃষক বলেন, শ্রমিক বলেন, দিনমজুর বলেন, তাদের জন্য রাজনীতি করেছে, তাদের কথা বলে গেছে, তাদের দাবি সবসময় তুলে ধরেছে, তাদের কষ্টের কথা বলেছে। এই মৌলানা ভাসানী, মরহুম মৌলানা ভাসানী, তার একটি প্রতীক ছিল। বলেন তো তার প্রতীকটা কি ছিল? ধানের শীষ। এই মৌলানা ভাসানীর প্রতীক ছিল কিন্তু ধানের শীষ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দায়িত্বভার পেলেন, মৌলানা ভাসানী দেখলেন যে মৌলানা ভাসানী সারাটা জীবন দেশের জন্য যেই কষ্টটা করেছেন, কাজ করতে চেয়েছেন, দেশের মানুষের যে কথাগুলো বলতে চেয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঠিক সেই কথাগুলো বলছেন এবং সেই কাজগুলি করার চেষ্টা করছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেজন্যই যখন 1979 সালে নির্বাচনের সময় আসলো, সেই সময় মৌলানা ভাসানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বললেন, তোমার হাতে আমি ধানের শীষ তুলে দিলাম। প্রিয় ভাই বোনেরা, সেদিন থেকে মৌলানা ভাসানী সেই ধানের শীষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি, শহীদ জিয়ার পরে খালেদা জিয়ার পরে আপনারা যারা বিএনপির নেতাকর্মী, সেই ধানের শীষকে জনগণের মাঝে নিয়ে গিয়েছে, ধানের শীষকে জনগণের মাঝে পরিচিত করেছে, ধানের শীষকে জনগণের মাঝে জনপ্রিয় করেছে। এবং তার প্রমাণ এই যে মাত্র 2 মাস 2.5 মাস আগে যে একটা নির্বাচন হয়ে গেল, এই নির্বাচনে সমগ্র বাংলাদেশে সবচাইতে বেশি ভোট পেয়েছে সেই ধানের শীষ। এবং বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে সেই ধানের শীষের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করেছে। প্রিয় ভাই বোনেরা, নির্বাচনের আগে আমরা কিন্তু দেশের মানুষের কাছে অনেকগুলো কথা বলেছিলাম। আমাদের যারা এই যে এখানে বক্তব্য রাখলো, যারা এমপি আছে, মন্ত্রী আছে, নেতৃবৃন্দ আছে, তারা যখন নির্বাচনের সময় বিভিন্ন জায়গায়, শুধু টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলা, গ্রামে গঞ্জে না, সমগ্র বাংলাদেশে বিএনপি যত নেতাকর্মী আছে তারা যখন গিয়েছে, বক্তৃতা বিবৃতি দিয়েছে, বক্তব্য রেখেছে, এরকম জনসভা করেছে নির্বাচন আগে, তখন কিন্তু কতগুলো কথা আমরা বলেছিলাম জনগণের সামনে, যে এই যে তার আগে, এই নির্বাচনের আগে গত 16 বছর ধরে আমরা দেখেছি, কি দেখেছি, কতগুলা তামাশার নির্বাচন হয়েছে। একবার দেখলাম 2014 সালে ভোটারবিহীন নির্বাচন হলো, একবার দেখলাম 2018 সালে নিশিরাতের নির্বাচন হলো, আবার দেখলাম 2024 সালে আমিডামির নির্বাচন। এই একটা নির্বাচনে আপনারা ভোট দিতে পেরেছিলেন? এই যে গত 15-16 বছর নির্বাচন হয়েছে, তিনটা নির্বাচনের নামে যে প্রহসন হয়েছে, আপনারা কেউ ভোট দিতে পেরেছিলেন? ভোট কেউ, এই দেশের মানুষ ভোট দিতে পারেনি। আমরা কি দেখলাম?
সেই 14-15 বছর, এই যে আমি এখন যেখানেই যাচ্ছি, এই যে এখানে ভিসি সাহেব বললো এই বিশ্ববিদ্যালয়ের এই কাজগুলো করতে হবে, আপনারা বলছেন হল করতে হবে, অডিটোরিয়াম করতে হবে, বিভিন্ন জায়গায় যখন যাচ্ছি, নির্বাচনের সময়ও যখন আমি বিভিন্ন জায়গায় গিয়েছি, বলে হাসপাতাল করতে হবে, স্কুল করতে হবে, কলেজ করতে হবে, রাস্তা ঠিক করতে হবে, ব্রিজ কালভার্ট ঠিক করতে হবে। তবে হলোটা কি 16-17 বছর? এই যে যারা ক্ষমতা ছিল, হলোটা কি? শুধুই কি আমিডামির নির্বাচন হলো? শুধুই কি নিশিরাতের নির্বাচন হলো? শুধুই কি ভোটারবিহীন নির্বাচন হলো? তাই বোধহয় হয়েছে। কারণ যদি উন্নয়নই হতো, এলাকার কাজ হতো, তাহলে তো মানুষ এই দাবি দাওয়াগুলো দিত না মানুষ। তো এখন 12 তারিখে নির্বাচন হলো, তার আগে আমরা কি দেখলাম? 2024 সালে ধীরে ধীরে মানুষ রাজপথে নেমে আসলো। রাজপথে নেমে এসে ওই যে যারা 5ই আগস্ট পালিয়ে গেছে এই দেশ ছেড়ে, তাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ প্রতিবাদ করে উঠল। কারণ বাংলাদেশের মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি গত 1 যুগেরও বেশি সময় ধরে। বাংলাদেশের মানুষকে কথা বলতে দেওয়া হয়নি 1 যুগেরও বেশি সময় ধরে। বাংলাদেশের মানুষের চিকিৎসার ব্যবস্থা ঠিকভাবে করা হয়নি 1 যুগেরও বেশি সময় ধরে। বাংলাদেশের মানুষের সন্তানদের লেখাপড়ার জন্য স্কুল কলেজগুলো ঠিকভাবে ঠিক করা হয়নি। বাংলাদেশের উপজেলা পর্যায়ে ধরে হাসপাতালগুলোতে ডাক্তার নাই, ওষুধ নাই, এই অবস্থা চলতে হলো, অরাজকতা। এবং শুধু এইগুলো নয়, এগুলোর পাশাপাশি দেখলাম যারাই তাদের এসব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে চেয়েছিল, যারাই প্রতিবাদ করেছিল, হয় তাদেরকে গুম করা হয়েছে, না হয় তাদেরকে খুন করা হয়েছে, তা না হলে তাদের নামে বেনামি মামলা দিয়ে দেওয়া হয়েছে। বিএনপির লক্ষ লক্ষ, হাজার না ভাই, হাজার না, লক্ষ লক্ষ নেতা কর্মীর নামে, প্রায় 60 লক্ষ বিএনপির নেতা কর্মীর নামে মিথ্যা গায়েবী মামলা দেওয়া হয়েছিল। এখানেও বিএনপির অনেক নেতা কর্মী আছেন যাদের নামে গায়েবী মামলা ছিল, আছে না? হাত তুলতে বলেই পাওয়া যায়, ওই যে দেখেন কতজন হাত তুলছে। গায়েবী মামলা দেওয়া হয়েছিল সেই সময়। এইভাবে করে মানুষের উপর অত্যাচার, নির্যাতন হলো। আমরা কি দেখলাম? 2024 সালের জুলাই আগস্ট মাসে আমরা দেখলাম যে মানুষ প্রতিবাদ হিসেবে রাস্তায় বের হয়ে আসলো। কিন্তু তার বিপরীতে আমরা দেখলাম সেই যে যারা পালিয়ে গেছিল, তারা তাদের লোকজনকে দিয়ে পাখির মতন করে গুলি করে মানুষকে হত্যা করলো। শুধু মানুষকে হত্যা করে নাই, ইউনিসেফ আছে যে জাতিসংঘের হিসাব মতে প্রায় 60 জনের বেশি শিশুকে পর্যন্ত সেদিন হত্যা করা হয়েছিল। নিষ্পাপ শিশুদেরকে হত্যা করা হয়েছিল সেদিন। মানুষের প্রতিবাদ, বিক্ষোভ, ক্ষোভের মুখে আমরা দেখলাম 5ই আগস্ট সেই যে স্বৈরাচার ছিল, সেই যে ফ্যাসিবাদ ছিল, আমরা দেখলাম কিভাবে দেশ ছেড়ে এই দেশ থেকে তারা পালিয়ে গেল। এমন ভাবে তারা পালালো, তাদের মন্ত্রী উজিন্নাজি তো পালালো, খোদ তারা যে বাইতুল মসজিদে যে খতিব দিয়েছিল, সেই খতিব পর্যন্ত পালিয়ে গেল, মসজিদের ইমাম সাহেব পর্যন্ত পালিয়ে। এই ছিল অবস্থা। মানুষের উপরে কতটা নির্যাতন, কতটা জুলুম করলে কেউ এত ভয়ে পালাতে পারে, এবং মানুষের উপর কতটা নির্যাতন, জুলুম করলে পরে মানুষ এত বিক্ষুব্ধ হতে পারে। প্রিয় ভাই বোনেরা, 5ই আগস্টের পরের কি ইতিহাস, কি ঘটনা কম বেশি আপনারা জানেন। যে এই বাংলাদেশের মানুষ ভোটের দাবিতে, তাদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে, তাদের অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিগত 1 যুগেরও বেশি সময় ধরে আন্দোলন সংগ্রাম করেছিল। আল্লাহর রহমতে সেই স্বৈরাচার পালিয়ে গেল দেশ ছেড়ে, ফ্যাসিবাদ পালিয়ে গেল, আসলো পরিবর্তন দেশে। মানুষ আশায় বুক বাঁধল। সকল রাজনৈতিক দলগুলো যারা রাজনীতি করতে চেয়েছে, যারা এত বাধার মুখেও মানুষের কথা বলতো, দেশের কথা বলতো, মানুষের বাক স্বাধীনতার কথা বলতো, মানুষের রাজনৈতিক স্বাধীনতার কথা বলতো, অর্থনৈতিক স্বাধীনতার কথা বলতো, সেই রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করলো। নির্বাচন হলো, বাংলাদেশের মানুষ সেই নির্বাচনে, 12ই ফেব্রুয়ারি নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোটও দিল, সংসদ প্রতিষ্ঠিত হলো, সরকার গঠিত হলো। এখন সংসদ চলছে, সরকার চলছে। এই যে নির্বাচন হলো 12 তারিখে, এই নির্বাচনের আগে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমরা দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য, দেশের ভাগ্যের পরিবর্তনের জন্য আমরা কতগুলো কথা মানুষকে বলেছিলাম। এই যে আজকে আমি টাঙ্গাইলে এসেছি, আমি কি শুধু এই জনসভা করার জন্য এই টাঙ্গাইলে এসেছি? না, আমরা এসেছি টাঙ্গাইলে আজকে সরকারের পক্ষ থেকে এই যে আমরা 5 তারিখ, 12 তারিখের আগে মানুষকে যে একটা কমিটমেন্ট দিয়েছিলাম, একটা প্রতিশ্রুতি দিয়েছিলাম, তার অনেকগুলো প্রতিশ্রুতির মধ্যে একটি প্রতিশ্রুতি ছিল। কি প্রতিশ্রুতি ছিল? আমরা যদি সরকার গঠন করতে সক্ষম হই, তাহলে এই বাংলাদেশে কৃষক যেই আছে, যেই কৃষকদের জন্য
মাওলানা ভাসানী সারাটা জীবন আন্দোলন সংগ্রাম করেছে কৃষকদেরকে প্রতিষ্ঠিত করার জন্য, তাদেরকে সচ্ছল করার জন্য। সেই কৃষক ভাইদের জন্য আমরা একটা কৃষক কার্ড দেব, কৃষক কার্ড দেব। এটি ছিল আমাদের প্রতিশ্রুতি বাংলাদেশের জনগণের কাছে। এই প্রতিশ্রুতির অংশ আজকে আমরা পূরণ করতে যাচ্ছি বা পূরণ করেছি আমরা, অর্থাৎ আমাদের প্রতিশ্রুতি রক্ষা করেছি। এই প্রতিশ্রুতির কাজ আমরা আজকে এই টাঙ্গাইলের মাটি থেকে আমরা শুরু করলাম, মাওলানা ভাসানীর মাটি থেকে আমরা আজকে শুরু করলাম। আজকে প্রথমে সরকারের কিছু নিয়ম কারণ আছে, সেই নিয়ম কারণের কারণে আমরা আজকে প্রথমে পাইলট প্রজেক্ট হিসাবে শুরু করেছি। প্রায় 22,000 কৃষককে সারা বাংলাদেশে, শুধু টাঙ্গাইলে না, টাঙ্গাইল আছে, কক্সবাজার আছে, বগুড়া আছে, যশোর আছে, বিভিন্ন 22টি, বাংলাদেশের 22টি উপজেলায়, 495টার মতন উপজেলা, কিন্তু 22টি উপজেলা আমরা শুরু করছি, 11টি উপজেলায়, এবং এই 11টি উপজেলায় আমরা 22,000 কৃষককে আজকে এই কৃষক কার্ড দিয়েছি। পর্যায়ক্রমিকভাবে বাংলাদেশে প্রায় 2,75,00,000 কৃষক আছে, সবার কাছে ধীরে ধীরে আমরা এটা পৌঁছাবো। আপনারা দেখেছেন নির্বাচনের সময় আমরা বলেছিলাম যে বাংলাদেশের নারীদেরকে, মা বোনদেরকে যদি আমরা সহযোগিতা না করি, বিশেষ করে বাংলাদেশে 4 কোটির মতন পরিবার আছে, এই পরিবারগুলো যে নারী প্রধান আছে, তাদেরকে স্বাবলম্বী করার জন্য আমরা ফ্যামিলি কার্ড দিতে চাই মায়েদের হাতে। শুনেছিলেন, মনে আছে? বলেছিলাম সেই ফ্যামিলি কার্ডের কাজও কিন্তু আমরা শুরু করেছি, এবং সেই ফ্যামিলি কার্ডও কিন্তু সারা বাংলাদেশে প্রায় পাইলট প্রজেক্টের প্রায় 37,000 পরিবারের কাছে আমরা এটি পৌঁছিয়েছি, এবং পর্যায়ক্রমিকভাবে কিন্তু সারা বাংলাদেশে আস্তে আস্তে আমরা আগামী 5 বছরে এটা দিব। আমরা আরেকটি বলেছিলাম, আমরা বলেছিলাম যে আমরা এই যে আমাদের মসজিদগুলো বলেন, অন্য ধর্মের গির্জা বলেন, মন্দির বলেন, এখানে যারা ধর্মীয় গুরু আছে, আমাদের মসজিদের খতিব সাহেব আছে, ইমাম সাহেব আছে, মুয়াজ্জিম সাহেব আছে, উনাদের জন্য আমরা সরকারের পক্ষ থেকে একটি সম্মানের ব্যবস্থা করব। আপনাদের নিশ্চয়ই মনে আছে কিছুদিন আগে এই প্রতিশ্রুতিও কিন্তু কাজ আমরা শুরু করেছি। সারা বাংলাদেশে প্রায় 11,000 ইমাম, মুয়াজ্জিম, খতিব সহ অন্যান্য ধর্মের যারা ধর্মীয় গুরু আছে, তাদের মধ্যে আমরা এই সম্মানী দেওয়ার কাজ শুরু করেছি। এই যে এখানে ছেলেরা, যে ইয়াং ছেলেরা যে স্টেডিয়ামের দাবি করলো, এখানে স্টেডিয়াম ঠিক করতে, আমরা বলেছিলাম যে আমরা পেশাদার খেলোয়াড় তৈরি করতে চাই, এবং এই পেশাদার খেলোয়াড় তৈরি করার জন্য এখন অনেক সময় দেখা যায় অনেক ছেলে আছে, মেয়ে আছে যারা কোনো একটি খেলায় ভালো, কিন্তু তার পরিবারের হয়তো সেই আর্থিক সচ্ছলতা নেই। আর্থিক সচ্ছলতা না থাকার ফলে কি, সে চাইলেও খেলতে পারছে না, হয়তো সংসারের চাপে পড়ে তাকে হয়তো চাকরি বাকরি করতে হচ্ছে বা অন্য কাজ করতে হচ্ছে, ফলে সে খেলাটায় মনোনিবেশ করতে পারছে না। সে পেশাদার খেলোয়াড় হতে পারতো, কিন্তু হতে পারছে না। কিন্তু আমরা সরকারের তরফ থেকে এরই মধ্যে পদক্ষেপ নিয়েছি যে যারা ভালো খেলোয়াড় হবে তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে সম্মানের ব্যবস্থা করি। সেই কাজও আমরা শুরু করেছি। আমরা ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছি, আমরা কৃষক কার্ডের কাজ শুরু করেছি, আমরা ইমাম সাহেবদের, মুয়াজ্জিম সাহেবদের যে সম্মানের কথা বলেছিলাম সেটির কাজ আমরা শুরু করেছি। আমরা খেলোয়াড়দেরকে পেশাদার খেলোয়াড় হিসেবে, আমাদের তরুণ প্রজন্মকে গড়ে তোলার জন্য যারা খেলোয়াড় আছে তাদেরকে, তারা যাতে পেশাদার হতে পারে, সেটির কাজ আমরা শুরু করেছি। আরেকটি কথা আমরা বলেছিলাম, এই বাংলাদেশে একটি বিশাল বড় সমস্যা আছে, নদীমাতৃক দেশ। আমরা ছোটবেলা থেকে জানি যে বাংলাদেশ নদীমাতৃক দেশ, কিন্তু এখন অবস্থা এমন দাঁড়িয়েছে, আমরা জানি অনেক জায়গা আছে, গ্রামে গঞ্জে অনেক জায়গা আছে যেখানে বর্ষাকালে পর্যন্ত কৃষকরা পানির সুবিধা পায় না, পানি আসে না সেখানে। সেই জন্য আমরা বলেছি যে সেই বন্যার কারণেই হোক, কৃষকের সেচ সুবিধার কারণেই হোক, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাবার কারণেই হোক, আমরা খাল খনন কর্মসূচি শুরু করব। সেই কর্মসূচির কাজও আমরা শুরু করেছি। এখন আরো আছে, এরও আছে, কিন্তু সময় কম, বেশি লম্বা করবো না বক্তৃতা। এখন আপনাদের কাছে আমার একটা জিজ্ঞাসা, এই মিয়া ছাত্রদল করেন, কথা শুনেন মিয়া, নাহলে কি কথা বলবেন আপনি, আমার কথা শুনেন। এই যে যেই কাজগুলো বললাম এতক্ষণ, আপনাদের সামনে যেই পরিকল্পনাগুলো বললাম, এখন ভাই আমার কন্ত মনোযোগ দিয়ে শুনছেন আমার কথা? কে কে আমার কথা মনোযোগ দিয়ে শুনেন নাই হাত তুলেন, শুনেন নাই কে কে হাত তুলেন? তাহলে কি সবাই শুনছেন? শুনছেন, কে লাগারা আবার হাত তুলেন। আচ্ছা, এই তো, সাবাস, গুড বয়। এখন আমাকে বলেন, এই যে যেই কাজগুলো আমরা করতে চাইছি, যেই কাজগুলোর কাজ শুরু করে দিয়েছি আমরা, এই আপনাদের নির্বাচিত সরকার, বিএনপি সরকার যেই প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমরা প্রতিশ্রুতি মোতাবেক কাজ শুরু করেছি। এখন এই কাজগুলোতে যদি সফল হই আমরা, উপকারটা কাদের হবে বলেন তো? আমরাটাকে হ্যাঁ, জনগণ। কোন জনগণ? সারা দেশের জনগণ, বিশেষ করে যারা
ডিস্ট্রিক্ট টাউনে থাকে, গ্রামে থাকে, গঞ্জে থাকে, এই মানুষগুলোর উপকার